সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়েব ডিজাইন পার্ট ওয়ানে। তো আমরা ওয়েব ডিজাইন শিখব প্রথমে, এবং এরপরে আমরা ওয়েব ডেভেলপমেন্ট শিখব। আজকে আমরা প্রথমে দেখব কিভাবে এইচটিএমএল এ কোড লেখা যায়। এইচটিএমএল কোডের একটা এক্সাম্পল আমরা দেখব, এবং একটা এইচটিএমএল পেজের কি গঠন থাকে সেই গঠন নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমরা এইচটিএমএল সম্পর্কে একটু জেনে নেই। আসলে এইচটিএমএল কি, তাই না? এটা আমাদের প্রথম প্রশ্ন। তো এইচটিএমএল আসলে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এটা একটা ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। কেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না? আমরা তো প্রোগ্রামিং সি করেছি, তাই না? তো প্রোগ্রামিং সি করতে গিয়ে আমরা দেখেছি যে সেখানে বিভিন্ন ধরনের ভেরিয়েবল নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরে বিভিন্ন ধরনের লজিক্যাল স্টেটমেন্ট নিয়ে কাজ করতে হয়েছে, তাই না? তো এই ব্যাপারগুলা এইচটিএমএল এ আসবে না, কখনোই আসবে না। এইচটিএমএল কে বলা হয় হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ ল্যাঙ্গুয়েজ এক সেট মার্কআপ ট্যাগের সমন্বয়ে গঠিত হয়। হয়তো প্রথমে একটু কঠিন মনে হইতে পারে যে মার্কআপ কি জিনিস। আসলে আমরা যখন কোনো একটা ওয়েব পেজকে দেখি বা কোনো একটা ওয়েবসাইটকে দেখি, তখন সেই ওয়েবসাইটটাকে আমরা প্রত্যেকটা এলিমেন্টকে আমরা এক একটা মানে মার্কআপ বলে থাকি। প্রত্যেকটা এলিমেন্টকে দেখা যাচ্ছে যে সেখানে কিছু টেক্সট আছে, একটা প্যারাগ্রাফ থাকতে পারে, সেখানে একটা হেডিং থাকতে পারে, সেখানে একটা ইমেজ থাকতে পারে। তো এই যে বিষয়গুলা, এই প্রত্যেকটা ব্যাপারকে আমরা বলতেছি মার্কআপ। তাহলে একটা এইচটিএমএল পেজ অসংখ্য মার্কআপের সমন্বয়ে তৈরি হয়। আমরা যেমন একটা ওয়াল তৈরি করতে গেলে কি ব্যবহার করি? ইট ব্যবহার করে থাকি। তো ঠিক একইভাবে আমরা যদি একটা ওয়েব পেজ তৈরি করতে যাই, সেখানে আমাদেরকে প্রত্যেকটা পার্টকে বলা হবে এক একটা মার্কআপ। এই মার্কআপগুলোকে আবার বলা হয় ট্যাগ। ঠিক যে জিনিসটা মার্কআপ সেটাই হচ্ছে ট্যাগ। এবং আমরা যখন প্রোগ্রাম লিখব, তখন আমরা এই ট্যাগ কথাটা বলবো। আসলে যেহেতু এইচটিএমএল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, সেক্ষেত্রে আমরা প্রোগ্রাম বলাটাও কিন্তু ভুল হবে। আমরা আসলে বলবো যে এইচটিএমএল কোড। ঠিক আছে, এইচটিএমএল কোড বলবো। আর এরপরে আমাদের যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে সিএসএস। সিএসএস কে আমরা বলবো স্ক্রিপ্ট, কারণ সিএসএস হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। সেটা আমাদের পরে আসবে। আচ্ছা, একটা ওয়েব পেজের বিভিন্ন অংশ ব্রাউজারের মাধ্যমে কিভাবে প্রদর্শিত হবে তা এইচটিএমএল এ মার্কআপ ট্যাগসমূহ ব্যবহার করে প্রকাশ করা হয়। আমি যে কথাটা আগেই বললাম যে একটা ওয়েব পেজে কিছু টেক্সট থাকতে পারে, কিছু ইমেজ থাকতে পারে, ভিডিও থাকতে পারে। এই যে বিভিন্ন বিষয়, বিভিন্ন এলিমেন্ট, এই এলিমেন্টগুলো কিভাবে প্রদর্শিত হবে, এইগুলা হচ্ছে নির্ধারণ করে হচ্ছে মার্কআপ ট্যাগ। আচ্ছা, এখন আমরা দেখব যে এইচটিএমএল তো আমরা শেখার আগ্রহ নিয়ে শুরু করেছি, তাই না? তো এইচটিএমএল শেখার জন্য আমাদের কি কি প্রাথমিক প্রস্তুতি নিতে হবে সেই ব্যাপারগুলো আমরা এখন একটু দেখব। তো এর মধ্যে আছে যে আমাদের অবশ্যই একটা বা একাধিক ওয়েব ব্রাউজার আমাদের কম্পিউটারে সেট আপ করা থাকতে হবে। ওয়েব ব্রাউজার কোনগুলো আমরা সবাই জানি, যে মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, এছাড়া সাফারি, অপেরা। এগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে ওয়েব ব্রাউজার, তাই না? যেগুলো ব্যবহার করে আমরা ওয়েব পেজ ভিজিট করে থাকি। তো আমরা যখন এইচটিএমএল এ কোড লিখব, আমরা কোড লিখে রান করব কোথায়? আমরা এর আগে যখন প্রোগ্রামিং সি করেছি তখন কি ব্যবহার করতাম? একটা কম্পাইলার ব্যবহার করতাম ওই প্রোগ্রামটাকে রান করার জন্য, তাই না? তো আমরা এইচটিএমএল এ যে কোডটা লিখব, সেই কোডটা আমরা দেখার জন্য বা রান করার জন্য আমরা কি ব্যবহার করব? ওয়েব ব্রাউজার। আচ্ছা, আর
এই যে কোড আমরা ডেভেলপ করব, এই কোড ডেভেলপ করতে হলে তো আমাদের একটা কোড এডিটর লাগবে, তাই না? তো আমাদের প্রত্যেকের কম্পিউটারেই ডিফল্ট ভাবে একটা কোড এডিটর কিন্তু আছে। আমরা কি সবাই জানি সেটার নাম কি? আচ্ছা, সেটা হচ্ছে নোটপ্যাড, তাই না? আমাদের সবার কম্পিউটারেই, যাদের কম্পিউটারে হচ্ছে মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম ইনস্টল দেওয়া আছে, তাদের কম্পিউটারেই নোটপ্যাড সফটওয়্যারটা ডিফল্টভাবে আছে। এছাড়া আমরা আরেকটু সুযোগ সুবিধা, বাড়তি কিছু সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমরা এই নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করব, এবং এটা থেকে আমরা অনেক সুযোগ সুবিধা পাবো। আমাদের কোথায় কোডে কোথায় ভুল হচ্ছে কিনা, কোথাও ভুল হচ্ছে কিনা, এই ব্যাপারটি আমরা নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করলে বুঝতে পারবো, কিন্তু নোটপ্যাড ব্যবহার করে আসলে ওই জিনিসটা বুঝতে পারবো না। আচ্ছা, এরপরে অ্যাডভান্স কিছু কোড এডিটর আছে। এর মধ্যে যেমন সাবলাইম টেক্সট আছে, যেটা আমরা যখন সিএসএস এ কোড লিখবো তখন অনেক সুযোগ সুবিধা পাবো এটা থেকে, এবং এইচটিএমএল এর ক্ষেত্রেও পাবো। এছাড়া আছে ড্রিমওয়েভার। ড্রিমওয়েভার এই সফটওয়্যারটা বেশ ভারী আর কি, হ্যাঁ, এবং আমাদের এত ফিচার আসলে লাগে না। আর আমরা যেহেতু প্রকৃতপক্ষেই ওয়েব ডেভেলপমেন্ট শিখবো, ড্রিমওয়েভারটার কিছু এক্সট্রা ফিচার আছে, যেমন ড্রিমওয়েভারে ভিজুয়াল কোড এডিটর আছে, যেখান থেকে আমরা দেখা যাচ্ছে কোডিং না করেই অনেক কিছু জেনারেট করতে পারবো। যেমন একটা টেবিল তৈরি করার দরকার, আমাদের টেবিল তৈরি করার জন্য আমাদের কোড লেখার দরকার নেই। ওদের দেখা যাচ্ছে যে মেনু বার থেকে আমরা কয়েকটা মাউস ক্লিক করে আমরা একটা টেবিল তৈরি করে ফেলতে পারতেছি। হ্যাঁ, তো আমরা এই সিস্টেমে আমরা শিখবো না, আমরা প্রকৃতপক্ষে যেভাবে কোডিং করতে হয় সেভাবে কোডিং করে আমরা শিখব। যার কারণে ড্রিমওয়েভার সফটওয়্যারটা অনেকের কাছেই অনেক প্রথম দিকে অনেকের ভালো লাগলেও পরবর্তীতে যারা প্রফেশনালি যখন কেউ কাজ করে তখন ড্রিমওয়েভারটা ওইভাবে ব্যবহার করে না। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে কাজ করতে গেলে লাগে, এ হচ্ছে ব্যাপার। তো আমরা সাবলাইম টেক্সট ব্যবহার করতে পারি, এটা খুবই ভালো একটা কোড এডিটর। এখন আমরা একটা এইচটিএমএল এ লেখা একটা কোড দেখব। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা এইচটিএমএল এ আমরা যখন কোডিং করব তখন কোড লেখা শুরু করব এইচটিএমএল ট্যাগের মাধ্যমে এবং শেষ করব এইচটিএমএল ট্যাগের এন্ডিং ট্যাগের মাধ্যমে। এখানে আমরা বাম পাশে কিছু লেখা দেখতে পাচ্ছি। এইচটিএমএল কোডে এখানে দুইটা এইচটিএমএল ট্যাগ সাধারণত শুরু করা হয় অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাধ্যমে। দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাধ্যমে এইচটিএমএল এর ট্যাগ লিখতে হয়, এবং এর মধ্যে আমরা কিওয়ার্ডগুলো লিখে থাকি। যেমন আমরা যদি এইচটিএমএল ট্যাগ লিখতে যাই তাহলে আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে এইচটিএমএল কিওয়ার্ডটি লিখব, তাহলে আমাদের একটা এইচটিএমএল ট্যাগ তৈরি হয়ে যাবে। আর সাধারণত যে কোনো এইচটিএমএল ট্যাগ শুরু করলেই তার এন্ডিং ট্যাগ দিয়ে শেষ করতে হয়। অর্থাৎ আমরা যে ব্যাপারটা বললাম যে একটা এইচটিএমএল পেজ এটা অসংখ্য মার্কআপের সমন্বয়ে গঠিত হয়। তো এখানে আমরা প্রত্যেকটা মার্কআপকে বোঝার সুবিধার জন্য একটা বক্সের সাথে তুলনা করতে পারি, একটা বক্সের সাথে তুলনা করতে পারি। তো প্রত্যেকটা বক্সের একটা শুরু থাকে, একটা শেষ থাকে, তাই তো? তো আমাদের এইচটিএমএল ট্যাগেরও শুরু এবং শেষ আছে। আর কিছু কিছু স্পেশাল টাইপের কিছু ট্যাগ আছে যে ট্যাগগুলোতে আমাদের এন্ডিং ট্যাগ ব্যবহার করতে হবে না, যেগুলার আসলে মানে ওইভাবে কোনো এরিয়া থাকে না, ওটা শুধুমাত্র একটা এলিমেন্ট থাকে
মানে যার কোনো এরিয়া থাকে না, এ ধরনের ট্যাগগুলাকে আমরা আমাদের হচ্ছে এন্ডিং ট্যাগ ব্যবহার করতে হবে না। তাছাড়া আমাদের বাকি যত ট্যাগ আছে সবগুলো ট্যাগে আমাদের এন্ডিং ট্যাগ ব্যবহার করতে হবে। যেমন যেমন হচ্ছে আমাদের এখানে এইচটিএমএল শুরু হয়েছে, শুরুতেই আমরা শুরু করেছি এবং সবার শেষে যে ট্যাগটা আছে এটা হচ্ছে এইচটিএমএল এর এন্ডিং ট্যাগ। এই শুরু ট্যাগ এবং এন্ডিং ট্যাগ, এই দুইটা ট্যাগের মধ্যে পার্থক্য হচ্ছে একটা স্ল্যাশ সিম্বল। এছাড়া কি আর কোনো পার্থক্য আছে? আর কোনো পার্থক্য নেই। আচ্ছা, তা আমরা একটু লেখাটা একটু পড়ি। এইচটিএমএল কোডে দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং এন্ডিং ট্যাগে থাকবে দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং একটা স্ল্যাশ সিম্বল। এর মধ্যে কিছু ওয়ার্ড যেমন এইচটিএমএল হেড, টাইটেল, বডি এগুলোকে কিওয়ার্ড বলে এবং এর মাঝে লেখা একটি কিওয়ার্ডকে ট্যাগ বলা হয়। অর্থাৎ অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং তার মধ্যে লেখা যে কিওয়ার্ডটা, এই সম্মিলিতভাবে পুরো জিনিসটাকে একটা ট্যাগ বলা হচ্ছে। যেমন হেড, এখানে আমরা প্রথমে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়েছি, তার মধ্যে হেড কথাটা লিখেছি, অর্থাৎ এটাকে বলা হচ্ছে হেড ট্যাগ। ঠিক আমরা টাইটেল ট্যাগ লিখেছি এইভাবে। হ্যাঁ, আরও এক ধরনের ট্যাগ রয়েছে যাদের কোনো এন্ডিং ট্যাগ বা শেষ ট্যাগ নেই। সেগুলোর মধ্যে আছে যেমন বিআর ট্যাগ, আইএমজি ট্যাগ। তো এই বিষয়গুলো তো আমরা এখনো বুঝি না, তাই না? বিআর ট্যাগ, তারপরে হচ্ছে আইএমজি ট্যাগ। তো বিআর ট্যাগের কাজ হচ্ছে যে আমাদের কোনো একটা ওয়েব পেজে যখন একটা লাইন থেকে আর একটা লাইনের মধ্যে দূরত্ব তৈরি করতে হবে বা লাইন ব্র্যাকেট তৈরি করতে হবে, তখন আমাদের বিআর ট্যাগটা ব্যবহার করতে হবে। আর তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিআর ট্যাগের আমাদের শুধুমাত্র একটা লাইন ব্রেক তৈরি করতে হবে, এই জন্য কিন্তু ব্যবহার করা হচ্ছে। এটা যে একটা নির্দিষ্ট জায়গা থেকে তার কার্যক্রম শুরু করে আরেকটা জায়গায় গিয়ে শেষ করবে, বিষয়টা কিন্তু এরকম না, তাই না? আবার ইমেজের ক্ষেত্রেও কিন্তু আমাদের ইমেজের একটা নির্দিষ্ট ওয়াইড থাকবে, নির্দিষ্ট একটা হাইট থাকবে। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু বলতে পারবো না যে আমাদের ইমেজটা এইখান থেকে শুরু হয়ে ইমেজের মধ্যে আরো কিছু এলিমেন্ট নিয়ে এসে তারপরে শেষ করব। ইমেজটা কিন্তু একটাই এলিমেন্ট, তাই না? আমরা যখন একটা ইমেজ যখন প্রদর্শন করব তখন একটা ইমেজ ট্যাগ ব্যবহার করব, অর্থাৎ আইএমজি ট্যাগ ব্যবহার করব। আমরা এই বিষয়গুলো দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের আর এন্ডিং ট্যাগের প্রয়োজন হবে না। আর আমরা এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ দেখতে পাচ্ছি। পি দিয়ে আমরা প্যারাগ্রাফ ট্যাগকে নির্দেশ করে থাকি, অর্থাৎ আমাদের ওয়েব পেজে যদি একটা প্যারাগ্রাফ লিখতে হয় সেক্ষেত্রে আমাদের পি ট্যাগ ব্যবহার করতে হবে এবং প্যারাগ্রাফের মধ্যে যে টেক্সটগুলো থাকবে সেই টেক্সটগুলো কি আমাদের পি ট্যাগের মধ্যে রাখতে হবে, তাই না? এখন একটা প্যারাগ্রাফ ট্যাগ দেখা যাচ্ছে কয়েকশো লাইনেরও হতে পারে, আবার 2-3 লাইনেরও হতে পারে, তাই না? কিন্তু আমাদের কিন্তু ইমেজের কিন্তু এই ধরনের কোনো কিছু নেই, অর্থাৎ ইমেজের জন্য কোনো এলিমেন্ট কন্টেন্ট নাই, যেটা আমাদের প্যারাগ্রাফের ক্ষেত্রে আছে। প্যারাগ্রাফের ক্ষেত্রে এলিমেন্ট কন্টেন্ট কোনটা? আমাদের টেক্সটগুলো হচ্ছে এলিমেন্ট কন্টেন্ট, তাই না ব্যাপারটা? আচ্ছা, এখন আমরা একটা ওয়েব পেজের বেসিক স্ট্রাকচার সম্পর্কে জানবো, যে একটা এইচটিএমএল পেজ হতে গেলে তার মধ্যে মিনিমাম কি কি থাকতে হবে। একটা এইচটিএমএল পেজ তৈরি করতে গেলে মিনিমাম তার মধ্যে, যেটা আমরা প্রথমেই বললাম যে এইচটিএমএল স্টার্টিং ট্যাগ দিয়ে শুরু হবে এবং শেষ হবে এন্ডিং ট্যাগ দিয়ে। আর আমরা এইচটিএমএল ট্যাগকে দুইটা সেকশনে ভাগ করব, যার একটাকে আমরা বলতেছি যে হেড সেকশন এবং অপরটাকে বলতেছি আমরা বডি সেকশন। তো হেড সেকশনটাকে আমাদের রাখতে হবে হেড ট্যাগের মধ্যে, বডি সেকশনটাকে রাখতে হবে বডি ট্যাগের মধ্যে।
হেড সেকশনের মধ্যে আমরা কোনো একটা ওয়েব পেজ যখন ভিজিট করি তখন প্রত্যেকটা ওয়েব পেজের একটা টাইটেল থাকে। এই টাইটেলটা আমাদের হেড সেকশনের মধ্যে ডিক্লেয়ার করে দিতে হয়। এছাড়া দেখা যাচ্ছে যখন আমরা জাভা স্ক্রিপ্ট নিয়ে কাজ করব বা সিএসএস নিয়ে কাজ করব, তখন এই জাভা স্ক্রিপ্ট এবং সিএসএস এর জন্য যে স্ক্রিপ্টগুলো আমরা তৈরি করব, এই স্ক্রিপ্টগুলোকে আমরা হেড সেকশনের মধ্যে কল করব। এই ব্যাপারগুলো আমরা প্র্যাকটিক্যালি যখন করব তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। আর বডি সেকশনটা ব্যবহার করা হয় আমরা ওয়েব পেজে যে এলিমেন্টগুলো দেখে থাকি, এই এলিমেন্টগুলোকে রাখা হয় হচ্ছে বডির মধ্যে। অর্থাৎ আমরা যা কিছু দেখতে পাই একটা ওয়েব পেজে সব কিছু রাখা হয় বডির মধ্যে। তাহলে আমাদের এইচটিএমএল সম্পর্কিত বেসিক যে কনসেপ্ট, সেই কনসেপ্ট সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা পরবর্তী পার্টে আমরা কিভাবে কোড লিখতে হয় এই বিষয়টি দেখব। তো আমরা প্রথম পার্টটি এখানেই শেষ করতেছি।